আমি আপনাকে ৬টা প্রশ্ন করব। চিন্তার কোনো কারণ নাই। এই ৬টা প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে না। এই ৬টা প্রশ্নের উত্তর আপনি নিজেই নিজেকে দিবেন। এই ৬টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং আম বাছাই করা। কারণ এই ৬টা প্রশ্নের উত্তরের উপরে জানা যাবে যে আপনি আপনার জীবনে কতটুকু সফল, আপনি আপনার জীবনে কতটুকু সুখী এবং আর্থিকভাবে আপনি আপনার জীবনে কতটুকু নিরাপদ। তাহলে ৬টা প্রশ্ন জেনে নেই। কোয়েশ্চেন নাম্বার 1, টাকার সাথে আপনার সম্পর্ক কেমন? কোশ্চেন নাম্বার 2, আপনি কি টাকার বিনিময়ে আপনার সময় বিক্রি করেন? কোশ্চেন নাম্বার 3, আপনার কি একটাই ইনকাম সোর্স? কোশ্চেন নাম্বার 4, আপনি কাদের সাথে মিশেন? কোশ্চেন নাম্বার 5, আপনি কি আপনার সম্পদ দান করতে প্রস্তুত? কোশ্চেন নাম্বার 6, আপনার যা কিছু আছে তা নিয়ে কি আপনি কৃতজ্ঞ? এই ৬টা প্রশ্নের উত্তর দিলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি কতটুকু জীবনে সফল এবং আর্থিকভাবে কতটুকু নিরাপদ। এই প্রশ্নগুলোকে আমরা একটু ব্যাখ্যা করব বা একটু গভীরভাবে আলোচনা করব। আমাদের প্রথম প্রশ্নটা ছিল, টাকার সাথে আপনার সম্পর্ক কেমন? প্রশ্নটা একটু কনফিউজিং মনে হলে প্রশ্নটা কিন্তু খুবই প্রাসঙ্গিক এবং বাস্তবিক। টাকাকে আপনি কি চোখে দেখেন? টাকার সাথে আপনার একটা রিলেশনশিপ আছে, সেই রিলেশনশিপটা কেমন? সেই রিলেশনশিপটা সুন্দর নাকি টক্সিক? কারণ কি আমরা একটা পরিবারে বা সমাজে বেড়ে উঠি, টাকাকে যেভাবে দেখানো হয় ওইভাবেই আমাদের ব্রেনে এটা সেট আপ হয়ে যায়। তো এই জন্যে একটা মানুষ টাকাকে কি ধরনের দৃষ্টিভঙ্গিতে দেখছে, এটাই হচ্ছে টাকার সাথে তার সম্পর্ক। এখন এটা আপনি দেখেন যে টাকা বা টাকাওয়ালা মানুষ যারা, ধনী যারা, তাদেরকে কি আপনি পছন্দ করেন? তাদেরকে যদি আপনি পছন্দ করেন তাহলে আপনার টাকার সাথে এক ধরনের সম্পর্ক, আর যদি অপছন্দ করেন তাহলে অন্য ধরনের সম্পর্ক। আপনার হাতে টাকা আসলে আপনি কেমন ফিল করেন? টাকা খরচ করতে আপনার কেমন লাগে? এই জিনিসগুলা দিয়েই টাকার সাথে আপনার সম্পর্ক নির্ধারণ হবে। আমাদের সমাজে আমরা ছোট থেকে বেড়ে উঠি যেভাবে, আমাদেরকে বিভিন্ন নাটক, সিনেমা এবং পারিপার্শ্বিকভাবে দেখানো হয় যে শুধুমাত্র অসৎ মানুষদের কাছেই টাকা থাকে। হ্যাঁ? যারা দুর্নীতি করে, অসৎ মানুষ, তারা ধনী হয়। তো এই ধরনের প্রেক্ষাপট বা এই ধরনের সিনারিও দেখে আমরা ছোট থেকে ধীরে ধীরে যখন বেড়ে উঠি, তখন হয় কি টাকার প্রতি আমাদের একটা বিরূপ ধারণা তৈরি হয়। আমাদের মনে এটা স্থায়ীভাবে গেঁথে গেছে যে ধনী মানুষ মাত্রই খারাপ, যাদের টাকা আছে তারা খারাপ, এবং যারা গরিব, যাদের টাকা পয়সার অভাবে থাকে, এরা সৎ। তো এই যে একটা চিন্তা ভাবনা, টাকা সম্পর্কে একটা নেগেটিভ ধারণা আপনার ব্রেনে কিন্তু সেট করা আছে। তো এই জন্য আমি প্রথম প্রশ্নটাতে বলেছি যে টাকার সাথে আপনার সম্পর্ক কেমন। এই ধারণাটা যদি আপনার মাথার মধ্যে থেকে থাকে তাহলে আপনি কিন্তু টাকাকে আকর্ষণ করবেন না, টাকাকে অ্যাট্রাক্ট করবেন না, টাকা আপনার কাছে আসবে না, বা আপনি টাকাকে ধরে রাখতে পারবেন না, কারণ টাকার সাথে আপনার রিলেশনশিপটা ভালো না, আপনি টাকাকে খারাপ চোখে দেখেন। হ্যাঁ, দেখেন, টাকা কিন্তু ভালো বা খারাপ হওয়ার ক্ষমতা রাখে না। হ্যাঁ, টাকা শুধুমাত্র একটা টুল। এখন ভালো মানুষ টাকাকে ভালো কাজে ব্যবহার করবে এবং খারাপ মানুষ টাকাকে খারাপ কাজে ব্যবহার করবে। এখানে দোষটা কিন্তু টাকার না, দোষ হচ্ছে ওই মানুষের যে টাকাকে ব্যবহার করছে। তাহলে এখানে কিন্তু আপনার একটা মাইন্ডসেটের দরকার যে টাকাকে আপনি আসলে কোন চোখে দেখছেন, পজিটিভলি দেখছেন নাকি নেগেটিভলি দেখছেন। এজন্যই কথা হচ্ছে যে টাকার সাথে আপনার সম্পর্ক কেমন। আপনি যদি টাকা ভালোবাসেন, ধনী হতে চান, তাহলে আপনাকে যারা টাকা উপার্জন করছে, যেভাবে উপার্জন করছে এবং ধনী মানুষ, তাদেরকেও আপনার ভালোবাসতে হবে, তাদেরকেও আপনাকে পজিটিভলি দেখতে হবে। আপনি দেখেন জিনিসটা কতটুকু সাংঘর্ষিক হয়। আপনি ধনী হতে চান, আপনি সম্পদশালী হতে চান, কিন্তু যাদের অনেক টাকা আছে তাদেরকে আপনি পছন্দ করেন না, তাদেরকে আপনি খারাপ চোখে দেখেন, নেগেটিভলি দেখেন। তার মানে কি দাঁড়াচ্ছে? টাকার সাথে আপনার সম্পর্কটা আসলে ভালো না। আপনি চাইলেও, কনসাসলি আপনি চাইলেও, সাবকনসাসলি আপনি কিন্তু টাকাকে অপছন্দ করেন। তো আপনি যখন টাকাকে অপছন্দ করবেন, টাকার প্রতি আপনার কিন্তু একটা নেগেটিভ রিলেশনশিপ তৈরি হবে টাকার সাথে। সো আপনি যদি আসলে সম্পদশালী হতে চান বা টাকা তৈরি করতে চান বা টাকা রাখতে চান, তাহলে টাকার সাথে আপনার একটা গুড রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে। এই জন্য প্রশ্নটা বলেছি যে টাকার সাথে আসলে আপনার সম্পর্ক কেমন। এই সম্পর্কটা যদি ভালো না হয়, আপনি যতই চেষ্টা করেন না কেন, দিন শেষে আসলে আপনি টাকাকে আপনার হাতে রাখতে পারবেন না। এখন আমরা দ্বিতীয় প্রশ্ন যাব। আমাদের সেকেন্ড কোশ্চেন ছিল, আপনি কি টাকার বিনিময়ে আপনার সময় বিক্রি করেন? দেখেন, খুবই সিম্পল কোশ্চেন। একটু হয়তো আমরা কখনো ওইভাবে ডিপ ডাউন করে চিন্তা করি না যে আমরা যেভাবে উপার্জন করছি, এই উপার্জনের মাধ্যমটা কি। এই উপার্জন কিন্তু আমরা যারা বিভিন্ন চাকরি করছি বা জব করছি, তাহলে এই জায়গাগুলোতে আমরা কি করি, আমরা কিন্তু একটা নির্দিষ্ট টাইম ডিউটি করি।
ধরেন 9টা টু 5টা আমরা ডিউটি করি, তাহলে কি দাঁড়াচ্ছে, এই 8 ঘন্টা সময় আমি কোনো একটা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করছি। তার মানে আপনি সময় বিক্রি করছেন, তার বিনিময়ে আপনাকে টাকা দেওয়া হচ্ছে। সময়টাতে যার যে ধরনের স্কিল আছে সেই ধরনের স্কিলটাকে এই টাইমের মধ্যে সেল করে শেষে টাকা উপার্জন করছে। যেমন ধরেন একজন রিক্সা চালক, তিনি 8 ঘন্টা পরিশ্রম করলে বা ডিউটি করলে যতটুকু টাকা ইনকাম করবেন, একজন ইঞ্জিনিয়ার বা একজন ডক্টর সে যখন তার টাইমটাকে সেল করবে সে বেশি দামে সেল করবে। এটা ঠিক আছে, কিন্তু টাইম কিন্তু লিমিটেড। একটু চিন্তা করে দেখেন, আপনি আপনার জীবনের প্রত্যেকটা দিন যে 24 ঘন্টা, এই 24 ঘন্টা সময় আপনি 24 ঘন্টার বেশি কিন্তু বিক্রি করতে পারছেন না। আপনি যদি টাইম বিক্রি করেন, টাইম বিক্রি করে আর্ন করেন, এখন 24 ঘন্টাও কিন্তু আসলে একজনের পক্ষে বিক্রি করা সম্ভব না, সেল করা সম্ভব না। কারণ কি, মানুষের একটা পার্সোনাল লাইফ আছে, আপনাকে রেস্ট নিতে হবে, কমপক্ষে 6 ঘন্টা ঘুমাতে হবে। তাহলে ম্যাক্সিমাম আসলে কতটুকু সময় বিক্রি করা সম্ভব? এখন এইভাবে সময় বিক্রি করে আসলে কি অধিক পরিমাণে টাকা উপার্জন করা সম্ভব? কখনোই সম্ভব না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরেন একজন ডক্টর রোগী দেখেন, তিনি প্রতিটা পেশেন্টের ক্ষেত্রে 5 মিনিট সময় বরাদ্দ করেন। তাহলে তিনি 1 ঘন্টায় 12টা পেশেন্ট দেখতে পারবেন। তিনি যদি একটানা 8 ঘন্টাও রোগী দেখেন, তাহলে 8 ঘন্টায় 8 × 96টা পেশেন্ট তিনি দেখতে পারবেন। তাহলে এর পরে কিন্তু তার আসলে আর ইনকাম করার সুযোগ নাই, কারণ 24 ঘন্টা তো লিমিটেড, সবার জন্যই সমান। তাহলে আপনি যখন টাকার বিনিময়ে সময়কে সেল করছেন, তখন কিন্তু আপনার একটা বাইন্ডিংস চলে আসবে, বা আপনি ম্যাক্সিমাম আপনার সময়টা যতটুকু ততটুকুই বিক্রি করতে পারবেন, এরপরে আর পারবেন না। তার মানে এইখানে কিন্তু আপনার ইনকামের একটা লিমিটেশন আছে। হ্যাঁ, তো এই জন্য দ্বিতীয় প্রশ্ন যেটা করেছিলাম যে আপনি কি আপনার সময়কে টাকার বিনিময়ে বিক্রি করেন কিনা। আপনি যদি এইভাবে বিক্রি করে থাকেন, তাহলে আপনার ইনকাম কিন্তু আনলিমিটেড না, আপনার ইনকামের একটা লিমিটেশন আছে। কারণ প্রত্যেকের সময় দিনে 24 ঘন্টা, এর বেশি সময় আমাদের হাতে নাই। এই 24 ঘন্টার মধ্যে পুরাটা সময় আবার আপনি সেল করতে পারবেন না। 8 ঘন্টা 10 ঘন্টা, আপনি ধরলাম 12 ঘন্টা সেল করতে পারবেন, তো 12 ঘন্টায় আপনি ম্যাক্সিমাম যতটুকু এর বেশি কিন্তু আর একদিনে ইনকাম করা সম্ভব হচ্ছে না। তাহলে মান্থলি এটাই দাঁড়াচ্ছে যে দিনে যদি আপনি 12 ঘন্টা করেও আপনার টাইম সেল করেন, তাহলে মান্থলি 12 ঘন্টা ইন্টু 30, এর বেশি কিন্তু আপনি আর পাচ্ছেন না। তার মানে আপনার ইনকামের একটা লিমিটেশন আছে। টাইম সেল না করে আপনি যদি কোনোভাবে অন্যের টাইমকে পারচেস করেন, অন্যের টাইম কিনে আপনি আপনার কাজে লাগান, তাহলে কিন্তু আপনার আর কোনো টাইমের লিমিটেশন নাই। আপনি যত বেশি খুশি মানুষকে হায়ার করবেন এবং আপনার কাজে আপনি ব্যবহার করবেন, এবং সেই অনুযায়ী আপনার ইনকাম হতে থাকবে। তাহলে এই প্রশ্নটার উপরে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন, আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বা আপনার আর্নিংস, এটা কিন্তু ডিপেন্ড করে যে আপনি আপনার সময়কে টাকার বিনিময়ে বিক্রি করেন কিনা। ওকে, এরপরে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 3-তে। কোশ্চেন নাম্বার 3 ছিল আমাদের, আপনার কি একটাই ইনকাম সোর্স? আপনি যে উপার্জন করছেন, আপনার উপার্জনের উৎস কি একটাই? যদি একটাই হয়ে থাকে, তাহলে এটা আনডাউটলি আপনি ফাইন্যান্সিয়ালি ঝুঁকিতে আছেন। কারণ আপনার যে একটাই ইনকাম সোর্স, এই ইনকামের সোর্সটা যে কোনো সময় কোনো কারণে বন্ধ হয়ে যেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। এটা খুবই স্বাভাবিক যে আপনি যেভাবে উপার্জন করছেন, যদি ধরেন আমি একজন ডে লেবার, আমি অসুস্থ হতে পারি। আবার ধরেন আমি একজন ডক্টর, আমি রুগী দেখি। হ্যাঁ, তাহলে আমি যখন অসুস্থ হব, তাহলে কি আমি কি আর রুগী দেখতে পারবো, বা আমি কি আর আমার লেবারকে সেল করতে পারবো? তাহলে আমি যে কয়দিন ছুটিতে থাকছি, আমার কিন্তু একটা ইনকাম সোর্স, আমার ইনকাম কিন্তু তখন বন্ধ হয়ে যাচ্ছে, থেমে যাচ্ছে। তো আপনি ফাইন্যান্সিয়ালি যদি আসলে সিকিউরিটি চান, তাহলে আপনার ইনকাম সোর্সকে ন্যূনতম ডাবল করতে হবে, 2টা ইনকাম সোর্স মিনিমাম। এর থেকে যত বেশি হয় এটা তো আরো ভালো। তো আরো যদি সুযোগ থাকে আপনার প্যাসিভ ইনকামের, প্যাসিভ ইনকাম করতে পারলে আপনি আরো বেশি সিকিউর থাকবেন। দেন কোশ্চেন নাম্বার 4, আপনি কাদের সাথে মিশেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যে জিনিসটাকে আমরা সবচেয়ে বেশি ইগনোর করি, যে আমি কাদের সাথে মিশি, কাদের সাথে চলাফেরা করি। দেখেন, আপনি যাদের সাথে মিশবেন, যাদের সাথে ওঠা বসা করবেন, আপনি চান অথবা না চান, খুব ধীরে ধীরে আপনি কিন্তু তাদের মতোই হয়ে যাবেন। কারণ এটা খুব স্বাভাবিক যে আপনি যাদের সাথে মিশবেন আপনাকে তারা প্রভাবিত করবে। এই প্রসঙ্গে কিন্তু একটা চমৎকার কথা আছে, আপনি যে 5টা মানুষের সাথে মেশেন, সেই 5টা মানুষের এভারেজ হচ্ছে আপনি। আপনি হচ্ছে সেই মানুষটা
আপনি যাদের সাথে মিশেন এরকম 5 জনের এভারেজ। তাহলে দেখেন আপনি আসলে কোন 5টা মানুষের সাথে প্রতিদিন চলাফেরা করেন, ওঠা বসা করেন। ওই মানুষগুলো যদি আপনার পজিটিভ হয়ে থাকে, পজিটিভ কথাবার্তা বলে, ধীরে ধীরে কিন্তু আপনার মধ্যে এনার্জি আসবে, আপনিও কিন্তু পজিটিভ চিন্তা ভাবনা করবেন। আর আপনি যাদের সাথে মিশেন তারা যদি সবসময় নেগেটিভ থটের হয়, নেগেটিভ কথাবার্তা বলে, তাহলে কিন্তু আপনার ভেতরে যতটুকু এনার্জি আছে এইটাও ডিক্রিজ হবে, এটাও হ্রাস পাবে। ধীরে ধীরে আপনি কিন্তু হতাশার মধ্যে চলে যাবেন। কারণ যারা সবসময় হতাশার কথা বলবে, নেগেটিভ কথাবার্তা বলবে, আপনি তাদের মধ্যে থাকলে কি কি দাঁড়াবে? আপনিও তাদের মতো হয়ে যাবেন। তো আপনার সঙ্গ আপনাকে কিন্তু উন্নত করবে, আপনার সঙ্গই আপনাকে ধ্বংস করবে। সুতরাং আমাদের উচিত হবে, হ্যাঁ, যারা আমাদের থেকে উন্নত এরকম কারোর সাথে মেলামেশা করা, এদের সাথে সময় কাটানো। কারণ এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি কিভাবে বোঝাবো যে আপনি আপনার শুধুমাত্র চলাফেরা এবং নেটওয়ার্কিং, ওঠা বসার কারণে আপনি একটা ভিন্ন মানুষে পরিণত হতে সক্ষম। আপনি যদি দেখেন যে ধনীদের লাইফস্টাইল, হ্যাঁ, ধনীদের যে শুধু টাকা আছে এই জন্যই না, তারা কিন্তু থিঙ্কিং, তারা কিন্তু মানে চিন্তা ভাবনাতেও ধনী, এই জন্য তারা আসলে ধনী হয়েছে। হ্যাঁ, তারা দেখবেন যে আজে বাজে গল্প করে না। হ্যাঁ, আমাদের খুব কমন প্র্যাকটিস, আমরা কোথাও বসলে মানুষকে নিয়ে সমালোচনা করি, আজে বাজে গল্প করি, সময় নষ্ট করি। তো এখন আপনি যদি ওই ধরনের একটা গ্রুপের মধ্যে মেলামেশা করেন, থাকেন, সারাদিন অন্যকে নিয়ে আপনি চর্চা করবেন, পরচর্চা করবেন, আপনার সেলফ ডেভেলপমেন্টটা হবে কিভাবে? আপনি চেষ্টা করবেন যারা প্রোগ্রেস নিয়ে কথা বলে, যারা পজিটিভ কথা বলে, ক্রিয়েটিভিটি নিয়ে কথা বলে, হ্যাঁ, এরকম কারোর সাথে মেশা। এবং এক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা টুল হচ্ছে আপনি ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে বই। বই এমন একটা জিনিস, বই পড়ার মাধ্যমে আপনি কিন্তু শতাব্দীর শ্রেষ্ঠ মানুষদের সাথে কথা বলার সুযোগ পান, আলোচনা করার সুযোগ পান, তাদের সাথে সময় কাটানোর সুযোগ পান। এখন তথ্য প্রযুক্তি, ইন্টারনেট এসবের কারণে কত কিছু সহজ হয়ে গিয়েছে, একটু চিন্তা করেন। ইউটিউবে ঢুকলে আপনি এখন বিল গেটস এর কথা শুনতে পান, আপনি জেফ বেজোস এর কথা শুনতে পান। তো আমি যদি বিল গেটস এর একটা আলোচনা শুনি, তার মানে কি আমি কিন্তু বিল গেটস এর সাথেই টাইম স্পেন্ড করতেছি, আমি কিন্তু তার সাথে সময় কাটাচ্ছি। আপনি যদি কোনো ফিলোসফার, কোনো সায়েন্টিস্ট এদের সম্পর্কে আলোচনা শুনেন, তাহলে কি দাঁড়াবে? আপনি কিন্তু তাদের সাথে সময় কাটাচ্ছেন। তাদের লেখা যদি কোনো বই পড়েন, আপনি যদি পৃথিবীর আহ, ধনীদের লেখা বই পড়েন, জেফ বেজোস বলেন বা ইলন মাস্ক বলেন, তাদের কোনো আলোচনা শুনেন বা তাদের উপরে লেখা কোনো বই পড়েন, তাহলে আপনি কিন্তু ওই মানুষগুলোর সাথে সময় কাটাচ্ছেন। তাহলে চিন্তা করে দেখেন, আপনি তখন তাদের লাইফস্টাইল, তাদের থিঙ্কিং প্রসেস, তারা কিভাবে চিন্তা করে, কিভাবে জীবনযাপন করে, এই জিনিসগুলো সম্পর্কে আপনি তখন জানতে পারবেন। ওইগুলো যখন জানবেন তখন ধীরে ধীরে কিন্তু আপনার মধ্যে একটা ডেভেলপমেন্ট আসবে, আপনিও তখন উন্নত হবেন। তাহলে আপনি আসলে নিজেকে কোথায় দেখতে চান, এর পেছনে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হচ্ছে আপনি কাদের সাথে মিশেন। এই জন্য এই কোশ্চেনটা শুরুতে আমি বলছিলাম যে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি কাদের সাথে চলাফেরা করেন, কাদের সাথে মেলামেশা করেন। আপনি নিজেই নিজেকে অ্যান্সার দেন যে আপনি আসলে কাদের সাথে চলেন। আপনি যাদের সাথে চলেন আপনি নিজেকে ঠিক ওই রকমই পাবেন। আপনি যদি নিজেকে উন্নত করতে চান, উন্নতদের সাথে চলাফেরা করেন। তবে নেগেটিভ পিপুল, নেগেটিভ মানুষ যাদের সাথে আপনি মিশবেন, তারা আপনাকে ধীরে ধীরে নেগেটিভের নেগেটিভ চিন্তা ভাবনার দিকেই নিয়ে যাবে। সো আপনার সময়টা এভাবে নষ্ট হবে, আপনার ডেভেলপমেন্টের রাস্তা এখানেই থেমে যাবে। সো বি কেয়ারফুল। আমি এখানে বলতে চাই যে আপনি কাদের সাথে মিশবেন, আপনি নিজেকেই নিজে কোশ্চেন করেন এবং নিজেকেই নিজে আবার অ্যান্সার করেন যে আপনি আসলে কাদের সাথে মিশেন। কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এ ছিল, আপনি কি আপনার সম্পদ দান করতে প্রস্তুত? খুবই চমৎকার একটা লেসন আমাদের জন্য। আমার যে সম্পদ আছে, এই সম্পদ কি আমি দান করতে প্রস্তুত কিনা? এই সম্পদ দান করতে গেলে আমার তৃপ্তি আসে কিনা, আমার ভালো লাগে কিনা, বা আমি আসলে নিজেকে এইভাবে দেখি কিনা যে আমি দান করতে চাই। যদি আমার দান করতে ইচ্ছা থাকে, দান করতে চাই, তাহলে আপনার সম্পদ বাড়বে এবং আপনি সম্পদশালী হবেন। এখন দেখেন, আমি কিন্তু এখানে বলছি যে আপনার সম্পদ, হ্যাঁ, আমি শুধু আপনার টাকার কথা বলি নাই, সম্পদের মধ্যে অনেক কিছু আছে। হ্যাঁ, দান করলে আপনার সম্পদ বাড়বে, টাকা পয়সা বাড়বে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দান করলে সম্পদ বাড়ে। কিভাবে বাড়ে? যখন আপনি দান করবেন তখন আপনার ভেতরে একটা প্রাচুর্যতা তৈরি হবে। দেখেন, এই প্রকৃতি কিন্তু সীমাবদ্ধ না, এই প্রকৃতির কিন্তু সম্পদের অভাব নাই। হ্যাঁ, আমি আপনি নিতে পারতেছি না, এটা হচ্ছে আমাদের সীমাবদ্ধতা। প্রকৃতিতে কিন্তু সম্পদের অভাব নাই। আমি যখন দান করব, কোনো কিছু মানুষকে দিব, তখন আমার মধ্যে এক ধরনের প্রাচুর্যতা তৈরি হবে। এই ফিলিংটা কিন্তু আপনাকে সৃষ্টিশীল কিছু করার জন্য উৎসাহ যোগাবে। তো অলওয়েজ ট্রাই টু বি এ গিভার। দেওয়ার চেষ্টা করেন,
ডোন্ট বি এ টেকার। নেওয়ার চেষ্টা করবেন না, মানুষকে যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করেন, দিতে শেখেন। আপনি যখন দিতে থাকবেন তখন আপনার মন মানসিকতাটা কিন্তু একটা রিচ মাইন্ডসেট হবে। হ্যাঁ, তো আমরা যখনই দিতে শিখবো তখন কিন্তু সম্পদ আমাদেরকে অ্যাট্রাক্ট করবে, সম্পদ আবার আমাদের কাছে আসতে থাকবে। একটু কিছু দিতে গেলে যদি আপনার মনে অনেক কষ্ট হয়, তাহলে কিন্তু আপনি বলতে পারেন এটা আপনি একটা ভালো স্টেটে নাই। কাউকে কোনো কিছু দিতে গেলে যদি আপনার মনের মধ্যে কষ্ট হয় যে আমার বোধহয় কমে গেল, হ্যাঁ, এরকম চিন্তা হলে এই চিন্তা থেকে আমাদের দূরে সরে আসা উচিত। আমাদেরকে চিন্তা করতে হবে আমরা যেন বেশি বেশি দিতে পারি। এখন বেশি বেশি দিতে গেলে কি আপনার তো বেশি থাকতে হবে, বেশি না থাকলে আপনি বেশি দিবেন কিভাবে? এই জন্য আপনি অর্জন করবেনও বেশি, দিবেনও বেশি। এখন এই সম্পদ দেওয়ার ক্ষেত্রে যার টাকা আছে টাকা পয়সা দিবেন, শুধু যে টাকা পয়সাই দিতে হবে এরকম না। মানুষকে সহযোগিতা করেন, হেল্প করেন, আপনার যা আছে আপনি তাই দিয়ে হেল্প করেন। আপনার নলেজ আছে, মানুষকে নলেজ দেন, ভালো পরামর্শ দেন। যে বিষয়ে আপনি যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয়টা আপনি মানুষের সাথে শেয়ার করেন। এটাও কিন্তু এক ধরনের দেওয়া, এটাও কিন্তু চ্যারিটি। আপনি মানুষের সাথে ভালোভাবে হাসি মুখে কথা বলেন, মানুষের বিপদে পাশে দাঁড়ান, যতটুকু পারেন ততটুকু দেন। আপনি যখন এই মাইন্ডসেটে থাকবেন তখন আপনি ধরে নেন যে আপনি একটা রিচ মাইন্ডসেটে আছেন এবং আপনি ডে বাই ডে ডেভেলপ করবেন। তাহলে আমি আবার কোশ্চেনটা বলছি, আপনি নিজেকে কোশ্চেন করেন আপনার যা সম্পদ আছে আপনি কি তা দিতে প্রস্তুত কিনা। যদি আপনি প্রস্তুত হন তাহলে আপনি একটা খুব গুড কন্ডিশনে আছেন। এটা আপনার জন্য খুবই পজিটিভ যে আপনার যতটুকু আছে আপনি সেটা দিতে, মানুষকে দিতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনার দিতে ভালো লাগে। আপনার যখন দিতে ভালো লাগবে তখন অটোমেটিক্যালি প্রাচুর্য আপনার দিকে ধেয়ে আসবে। দেন লাস্ট কোশ্চেন ছিল কোশ্চেন নাম্বার 6, আপনার যা কিছু আছে আপনি কি সেগুলা নিয়ে কৃতজ্ঞ? এটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আপনি আসলে কৃতজ্ঞ কিনা? আপনার গ্রেটফুলনেস আপনাকে সুখী জীবনযাপন করতে সহায়তা করবে। আপনি যদি অকৃতজ্ঞ থাকেন যে আপনার যা কিছু আছে সন্তুষ্টি আসে না, আপনি যত অর্থই উপার্জন করেন না কেন আপনার মনে তো শান্তি আসবে না, মনে সুখ থাকবে না, কারণ আপনার মধ্যে তো কৃতজ্ঞতা বোধ নাই। কোরআনে আল্লাহ কি বলছেন যে যদি তোমরা কৃতজ্ঞ হও তাহলে তোমাদেরকে আরো বাড়িয়ে দেব। দেখেন এটা কিন্তু একটা ফর্মুলা। তাহলে আপনার সম্পদ বা আপনার যা আছে সেটাকে আপনি যদি আসলে বাড়াতে চান তাহলে এটা ফর্মুলা কিন্তু আল্লাহ দিয়ে দিচ্ছে আমাদেরকে, যে আপনি যদি আপনার সম্পদকে বাড়াতে চান তাহলে ইউ মাস্ট বি গ্রেটফুল, আপনাকে কৃতজ্ঞ হতে হবে। আপনি কৃতজ্ঞ হলে এগুলো বাড়তে থাকবে। কিভাবে দেখেন, আপনার যতটুকু আছে ততটুকুতে আপনি যদি কৃতজ্ঞ থাকেন তাহলে আপনি কিন্তু একটা হ্যাপি লাইফ লিড করতে পারতেছেন। হ্যাঁ, আর আপনার অনেক আছে বা যতই থাকুক আপনার মধ্যে কৃতজ্ঞতা বোধ নাই, তাহলে আপনি কোনোদিন সুখী হতে পারবেন না, সুখী হওয়া সম্ভব না, কারণ আপনার মনে তো কখনো শান্তি আসবে না। তো প্রত্যেকটা মানুষের আলটিমেট গোল কি? সুখে থাকা, শান্তিতে থাকা। তার মানে আলটিমেট গোল কিন্তু টাকা অর্জন না, আলটিমেট গোল হচ্ছে পিসফুল লাইফ লিড করা। তো এর জন্য আপনার কৃতজ্ঞ থাকা খুবই জরুরি। কৃতজ্ঞ থাকার আপনার হাজারটা কারণ আছে কেন আপনি কৃতজ্ঞ থাকবেন না। কৃতজ্ঞ থাকার জন্য যে শুধু সম্পদই থাকতে হবে এরকম না। আপনি সুস্থ আছেন, এটা একটা কৃতজ্ঞতার বড় বিষয়। আমি সুস্থ আছি, আমি চলাফেরা করতে পারি, আমি চোখে দেখতে পারি, আমি কানে শুনতে পারি, আমি হাঁটতে পারি, দৌড়াতে পারি, আমি কথা বলতে পারি, আমি আপনার কথা শুনতে পারি, আমি আমার পরিবারের সাথে সময় কাটাতে পারি। এই সবগুলোই তো কৃতজ্ঞতার উপকরণ, আপনি কেন কৃতজ্ঞ থাকবেন না? এরপরেও আমাদের ঠিক আছে অনেক হয়তো চাওয়া আছে, অনেক কিছু পূরণ হয় না, এর জন্য আমরা চেষ্টা করব, কিন্তু কৃতজ্ঞতার সাথে যতটুকু আছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থেকে আমরা চেষ্টা করব। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই যে জীবিত অবস্থায় ঘুম থেকে উঠলাম, উঠে নিঃশ্বাস নিলাম, প্রকৃতি আমাকে নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দিচ্ছে, আলো দিচ্ছে, বাতাস দিচ্ছে, পানি দিচ্ছে। হ্যাঁ, তো ঘুম থেকে উঠেই যদি আপনি একটু প্রকৃতির দিকে তাকান আপনার মধ্যে অটোমেটিক্যালি কিন্তু একটা কৃতজ্ঞতা বোধ তৈরি হওয়ার কথা। কখনো এভাবে ভেবে দেখেছেন কি আপনি একটু ঘুম থেকে উঠে চারিপাশে তাকান, দেখেন তো কত সুন্দর একটা দিন আপনার জন্য শুরু হলো। তাহলে এই কৃতজ্ঞতা বোধটা যদি না থাকে তাহলে সবকিছুই বৃথা হয়ে যাবে, আপনি যত কিছুই অর্জন করেন না কেন। কৃতজ্ঞ থাকা, যার যার অবস্থান থেকে কৃতজ্ঞ থাকা, শুকরিয়া আদায় করা খুবই জরুরি। এছাড়া সুখী জীবনযাপন করার কোনো উপায় নেই। আপনার যত সম্পদই থাকুক না কেন কোনো কিছুই কাজে আসবে না যদি আপনি কৃতজ্ঞ না থাকেন। তাহলে যে ৬টা প্রশ্ন করেছি এবং এই ৬টা প্রশ্ন নিয়ে মোটামুটি আলোচনা করেছি, আশা করি আপনারা ইতিমধ্যে নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করে এই উত্তরগুলো নিজেরাই দিয়েছেন। আমি একটু চেষ্টা করেছি ব্যাখ্যা করে বলার, এবং আমি আশা করব এই প্রশ্নগুলো নিয়ে আপনারা একটু ডিপলি অ্যানালাইসিস করবেন, চিন্তা ভাবনা করবেন, এবং আমি আশা করব এই প্রশ্নগুলা আপনারা নিজেরাই উত্তর দিবেন এবং নিজেরাই উত্তর দিয়ে নিজেদের জীবনকে সুন্দরভাবে গঠন করবেন।
আশা করি এই আলোচনাটা আপনাদের ভালো লেগেছে এবং এটা আপনাদেরকে যথেষ্ট হেল্প করবে। থ্যাংক ইউ।